পদ্ম বেঘরে কান্না করছে। ইজান চেয়েও থামাতে পারছে না। মেয়েটা কাঁদতে কাঁদতে ইজানের বুক ভাসিয়ে দিয়েছে। ইজান পদ্মের এসব পাগলামির মানে বুঝছে না, যেন তার প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে, তাই সেই জন্য সে কান্না করছে। ইজান পদ্মের মাথায় হাত বুলাতে লাগলো। আর কতক্ষণ ধরে কাঁদবে? অবশেষে পদ্ম নিচ থেকে ইজানকে ছেড়ে দিল। ইজান পদ্মের চুলে হাত দিয়ে বলল, কেন কেঁদেছ? পদ্মের আবার সেসব কথা মনে পড়ে গেল। আবারও ডুকরে কেঁদে উঠল। ইজান শান্ত কণ্ঠে বলল, আবার কেন কান্না করছো? কখন বাসায় যাবেন? এখানে থাকলে কি সমস্যা? পদ্ম অসহায় দৃষ্টিতে ইজানের দিকে তাকিয়ে বলল, প্লিজ বাসায় নিয়ে চলুন না। ইজান পদ্মের থুতনিতে হাত দিল। সাথে সাথেই পদ্ম ব্যথায় উফ করে উঠল। এখানে কি হয়েছে? এমন লাল কেন হয়ে আছে? পদ্ম ঘাবড়ে গেল। কিছু হয়নি, আমি ব্যথা পেয়েছি। ইজান বিশ্বাস করল না। কি করে ব্যথা পেয়েছো? ইজানের কথায় পদ্ম আমতা আমতা করে বলল, এত কথা জিজ্ঞেস করছেন কেন? ইজান পদ্মের গালে হাত দিয়ে বলল, জানি মিথ্যে বলতে পারো না, তাও কেন বলার চেষ্টা করছো তুমি? কি হয়েছে সত্যি করে বলো। ইজানের কথা শুনে পদ্মের মনে হলো ইজান হালকার উপর ঝাপসা হুমকি দিয়েছে। কিছু হয়নি বললাম তো। ইজান ইচ্ছে করে পদ্মের সে আঘাতপ্রাপ্ত স্থানে ব্যথা দিল। বলতে বলেছে বলো, নাহলে কিন্তু তুমি আমার সবচেয়ে খারাপ রূপটা দেখবে। পদ্ম ব্যথায় মুখ খিচে রইল একদম। এই ইজানে কি মায়া দয়া নেই? চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। বলছি। ইজান বেডে বেশ আরামায়েশ করে বসলো। বলো। পদ্ম ভয়ে ভয়ে মুখ খুলছে তো আবার খুলছে না। এই অবস্থা, তার ভয় লাগছে। যদি ইজান ওই মেয়েকে ধরে, সে যদি আবারও পদ্মের সাথে এমন করে। পদ্মকে চুপ থাকতে দেখে ইজান জোরে সোরে ধমক দিল। অভদ্রতা বেশি হচ্ছে বোধহয়। পদ্ম ঈষৎ কেঁপে উঠল। বলছি। আমি যদি উঠি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। পদ্মের মুখ মলিন হয়ে গিয়েছে। ওই দিন আপনার বাসায় একটা মেয়ে বসতে চেয়েছিল না, আর প্রথমে আমি যখন আপনার বাসায় গেলাম তখন একটা মেয়ে এসেছিল, আমি আসলে নামটা জানি না। ইজান বুঝলো পদ্ম সানায়ের কথা বলছে। হ্যাঁ, কি হয়েছে? ও কিছু বলেছে তোমাকে? পদ্মের চোখে আবার পানি চলে আসলো। উনি আমাকে এমন করেছেন, সকালে নাস্তা করার পর আপনি যখন বাহিরে গিয়েছিলেন তখন আপুটা রুমে আসে, আমি বুঝতে পারিনি। উনি এসে আমার মুখটা চিপে ধরে। দ্রুত ঘটে যাওয়া ঘটনা আমি বুঝতে পারছিলাম না। তারপর আপুটা কাচের গ্লাস নিয়ে আমাকে আঘাত করে। আমি তো কিছুই বুঝছিলাম না কেন উনি এমন করেছেন। তারপর আবার কী যেন বললেন, আমার জন্য নাকি আপনি আপুকে পাত্তা দেননি। আবার এটাও বলেছেন আমি যেন আপনাকে কিছু না বলি। এরপর উনি চলে যায়। আপনি দয়া করে ওনাকে কিছু বলবেন না, আমাকে আপনি আমাদের গ্রামে দিয়ে আসুন, ওখানে আমি খুব ভালো থাকবো। বলে পদ্ম কাঁদতে শুরু করলো। ইজানের চোয়াল শক্ত হয়ে এলো। এই সানায়াকে আজ মেরেই ফেলবে। তার উপর রাগ পদ্মের উপর ঢালবে কেন? ইজান নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। দ্রুত পায়ে রুম ত্যাগ করলো। আসার সময় রুমের দরজা লক করে দিয়েছে, যেন পদ্ম বেরোতে না পারে। সানায়া হেসে হেসে কথা বলছে কার সাথে জানি। হঠাৎ তার ফোনে যেন কেউ নিয়ে গেল। সানায়া পিছনে ঘুরে দেখে ইজান দাঁড়িয়ে আছে। ইজানের চোখে মুখে খুব রাগ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। কেন জানি সানায়ার মনে এক অজানা ভয় হানা দিল। পদ্মকে কেন এমন করেছেন? ও আপনার কি ক্ষতি করেছে? আপনি কি আসলেই ডক্টর? আমি আশ্চর্য, একজন ডক্টর হয়ে আপনি পিচ্চি একটা মেয়ের সাথে এমন করেছেন। বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে? আর আমি কাকে বিয়ে করি, কাকে ভালোবাসি আর কাকে পাত্তা দিই, সেটা একান্তই আমার ব্যাপার। আপনি জানেন আপনি কত বড় ভুল করেছেন? একটা অবুঝ মেয়ের সঙ্গে আপনার এমন করা উচিত হয়নি। কতটা পাগল হলে আপনি এভাবে পদ্মকে আঘাত করেছেন? প্রতিবন্ধী নাকি আপনি? সানায়ার রাগে শরীর জ্বলে উঠল। ইজানের কলার চেপে ধরল। আমি কি কম সুন্দর নাকি? কেন ওই মেয়েকে তুমি বিয়ে করছো? প্রতিনিয়ত তুমি আমাকে অপমান করছো। আমি কি একটু বেশি কিছু চেয়েছি? আমি তো ওর আগের মতোই ভালোবাসতাম, তো অপমানের পরেও আমি তো তোমার কাছে ছুটে গিয়েছি ইজাহান। আচ্ছা, এমন করলে হয় না। তুমি ওই মেয়েকে ছেড়ে আমাকে বিয়ে করো, আমার সাথে সংসার করবে, আমরা সুখে শান্তিতে বসবাস করব। প্লিজ ইজাহান, তুমি ওই মেয়েকে ছেড়ে দাও। আমি খুবই কষ্ট পাচ্ছি ইজাহান। ইজান এতক্ষণ তার রাগটা কন্ট্রোল করছিল, আর সানায়া ইজানের রাগ আবার বিগড়ে দিয়েছে। একে তো কলারে হাত দিয়েছে, আবার এসব বাজে কথা বলছে। ইজানের রাগে চোখটা বন্ধ করেছে, আবার খুলছে। একটা মেয়ে হয়ে কিভাবে একটা ছেলে কলারে হাত দিতে পারে? ইজান সানায়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে।
এত বড় সাহস, আমার কলারে হাত দিয়েছিস। খুব সম্মান দিয়েছিলাম, কিন্তু তুই সম্মানের যোগ্য না। আর আমার পদ্ম ফুলের নামে এসব কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? ইজান চারপাশে তাকিয়ে একটা কাচের গ্লাস পেল। যেভাবে সানায়া পদ্মকে আঘাত করেছে ঠিক সেইভাবে ইজান সানায়াকে আঘাত করলো একই জায়গায়। সানায়া যেন কলিজা ছ্যাদ করে উঠেছে। পদ্ম ফুলকে আমি কখনো আঘাত করিনি, তার প্রতি অনেকবার রাগ হয়েছে, তাও তাকে একটা টোকা পর্যন্ত দিইনি। আর তুই আজ এত বড় দুঃসাহস দেখেছিস? মেয়েটা তো কোনো দোষ ছিল না, কেন ওকে কষ্ট দিয়েছিস তুই? তুই যদি নেক্সট টাইম এসব করেছিস, নিজ হাতে আমি তোর কলিজা এনে তোর হাতে দেব। ইজান যতটা ভালো আবার তত বেশি খারাপ। আর আমার কলের হাত দাও, তাই না? ইচ্ছে করছে না আরও দুটো দিই। ইজান বেরিয়ে আসলো সানায়ার রুম থেকে, আবার দরজার কাছে এসে থেমে গেল। চোখ মুখ শক্ত করে বলল, কিছু বলতে হবে না, সিআইকে আমি সব বলে দেব। তুই থাকিস হাসপাতালে, আমার জন্য আরও ভালো হসপিটালে ওয়েট করছে। অন্তত চাকরির কোনো অভাব হবে না আমার। আর লাস্ট কথা, আমার আর পদ্মের মাঝে যদি আসিস তাহলে কিন্তু আমি ভুলে যাবো তুই একটা মেয়ে। শুধু তুই মেয়ে দেখি কিছু করছি না। বলে ইজান রুম থেকে চলে আসলো। ইজান তার আর পদ্মের রুমের সামনে আসলো। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকা মাত্রই পদ্ম দৌড়ে আসলো ইজানের কাছে। পদ্ম বিচলিত কণ্ঠে বলল, আপনি কোথায় গিয়েছিলেন? পদ্ম, তাড়াতাড়ি রেডি হও, আমরা এখনই বাসায় ব্যাক করবো। পদ্ম অবাক হলো। সত্যি যাবেন বাসায়? পদ্ম এত কষ্টর মাঝেও হেসে দিল। ইজান খেয়াল করেছে এটা। পদ্ম ইজান আর তার সব জামা কাপড় জিনিসপত্র ট্রলিতে গুছিয়ে রাখছে। সব গোছানো শেষ হয়ে পদ্ম রেডি হয়ে গেল। ইজানও রেডি। ইজান কাউকে কিছু না বলে পদ্মকে নিয়ে চলে আসলো। তারা একটা বাসে উঠে পড়ল। রাত 9টা। ইজান পদ্মকে নিয়ে বাসায় আসলো। আজ আর সেই ফ্ল্যাটে যায়নি। তারা একদম সোজা পদ্মের শ্বশুরবাড়ি আসলো। কলিং বেল বাজতেই মুনিরা শেখ দরজা খুললেন। ইজান আর পদ্মকে দেখে তিনি বেশ খুশি হলেন, আবার পরক্ষণে তার মুখটা আবার অন্ধকার হয়ে গেল। পদ্মকে তড়িঘড়ি করে বাসার ভিতরে আনলেন। এ কি পদ্ম, তোমার এমন হলো কিভাবে? পদ্ম নিশ্চুপ। ইজান পদ্মের দিকে তাকালো। পদ্ম কিছু বলছে না। কোনো উত্তর না পেয়ে মুনিরা শেখ এবার ইজানকে বলল, কি রে ইজান, কি হয়েছে ওর ওখানে? 1 মিনিট, তুই কিছু করিসনি তো? ইজান যেন হঠাৎ করে আসমান থেকে পড়ল। ও আবার কি করেছে? এই তার মা তাকে কখনো বিশ্বাস করে না, আরও পারে উল্টোপাল্টা দোষ তার ঘাড়ে চাপিয়ে দিতে। সূর্য মা, আমি ওকে কি করব? ও হাঁটতে গিয়ে পড়ে গিয়েছে পাহাড়ি রাস্তাতে। ইজান উপরে চলে গেল ট্রলি নিয়ে। পদ্মের গালে হাত দিয়ে মুনিরা শেখ বললেন, দেখেছো কেমন হয়ে গিয়েছে তোমার থুতনিটা? দেখে হাঁটবে না? হঠাৎ ড্রয়িং রুমে একজন মহিলা এসে বললেন, মনিরা, কে এসেছে? পদ্ম ঠিক চিনল না মহিলাকে। মুনিরা শেখ পদ্মের হাত ধরে টেনে ওই মহিলার সামনে নিয়ে গেলেন। মুনিরা শেখ বললেন, ইজানের ফুপি উনি। পদ্ম মুচকি হেসে ওনাকে সালাম করতে গেল, কিন্তু উনি তৎক্ষণাৎ পদ্মকে জড়িয়ে ধরে বলল, আরে আরে, সালাম করছো কেন? মুনিরা শেখ পদ্মের কাঁধে হাত দিয়ে বলল, ও তোমার ভাইয়ের পুত্রবধূ? মহিলা পদ্মকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, ও, আমার ইউজানের বউ? পদ্ম মাথা তুলে তাকালো ওনার দিকে। মুনিরা শেখ পদ্মের উদ্দেশ্যে বললেন, ওনার নাম হায়া শেখ, তোমারও ফুপি হবে, বুঝেছো? পদ্ম মাথা নাড়ালো। হায়াত শেখও পদ্মের থুতনি ধরে বলল, কি গো, তোমার এখানে এমন লাল হয়ে আছে কেন? পদ্মের খারাপ লাগছে, আবার লজ্জা লাগছে। আর যদি এটা না থাকতো তাহলে তো এমন প্রশ্ন কেউ করতো না। পদ্ম মনমরা হয়ে রইল। মুনিরা শেখ বললেন, ও ব্যথা পেয়েছে আপা। হায়াত শেখ বললেন, দেখছো মনিরা কেমন লাল হয়ে আছে? আচ্ছা আপা, ওকে নিয়ে যাই, ফ্রেশ হতে হবে তো, তারপর না হয় কথা বলো। যাও যাও। পদ্ম মুনিরা শেখের ওয়াশরুমে গেল, কারণ সে জানে ইজান তার ওয়াশরুমে হয়তো ফ্রেশ হচ্ছে, তাই সে আর রুমে গেল না। ফ্রেশ হয়ে নিচে আসলো। হায়াত শেখ আর মুনিরা শেখ রান্নাঘরে, কারণ তাদের কথা শোনা যাচ্ছে। পদ্ম তাদের সাথে যোগ হলো। মুনিরা শেখ রান্না করছেন, পদ্ম আর হায়াত শেখ কথা বলছে। ইজান দেখলো পদ্ম রুমে আসছে না, তাই নিচে আসলো। সোজা রান্নাঘরে এসে বলল, কি ব্যাপার পদ্ম, রুমে কেন আসনি? পদ্ম হকচকিয়ে গেল। ইজান একেবারে রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছে। ইজানকে হায়াত শেখ বলে উঠলেন, শুধু বইয়ের খবর নিলে হবে? এই যে বুড়ি ফপিটা দাঁড়িয়ে আছে, তার খবর তো একবারও নিলে না।
বুঝলে মনিরা, তোমার ছেলে বিয়ের পর পাল্টে গিয়েছে। এখন আর তার একমাত্র ফুপির খবর নেয় না। ইজান হায়াত শেখকে জড়িয়ে ধরে বলল, তুমি তো ভালোই আছো দেখছি, কিন্তু আমার বউ তো ভালো নেই। দেখছো না ব্যথা পেয়েছে, একটু ট্রিটমেন্ট করতে নিয়ে যাই। ইজানের কথায় মুনিরা শেখ আর হায়াত শেখ একসাথে হেসে উঠল। যাও, বইয়ের সেবা করে আবার নিচে পাঠিয়ে দিও। ইজান পদ্মের হাত ধরে টেনে উপরে নিয়ে আসলো। পদ্ম তো লজ্জায় শেষ। ছি, এই ইজান ভালোই পারে লজ্জা দিতে। রুমে আসার সাথে সাথে পদ্ম ইজানের হাত ছেড়ে দিল। ইজান ড্রয়ার থেকে একটা মলম নিল। পদ্ম কোমরে হাত দিয়ে বলল, আপনি এত বাজে কথা বলেন কেন? মার ফুপি কি ভাবছে বলুন তো, নির্লজ্জ কোথাকার। ইজান পদ্মের থুতনিতে মলম লাগাতে লাগাতে বলল, কে কি ভাবছে বা ভাববে সেটা নিয়ে ইসানের মোটা আপত্তি নেই। ভাবলে সমস্যা কোথায়? আর আমি তো এখনো কিছু করিনি। যখন করব তখন নির্লজ্জ বলবে। এর আগে এসব কিন্তু সহ্য করব না পদ্মফুল।